সংসদ নির্বাচনে একজন হিন্দু প্রার্থীকে মনোনয়ন দিয়ে জামায়াতে ইসলামী বেশ আলোচনায় এবার এসেছে। কৃষ্ণনন্দী ওনার নাম, খুলনা 1 আসনে। নানা রকম মন্তব্য করে তিনি আলোচনায় থাকছেন। তিনি তার হিন্দু ধর্মের স্লোগানের সাথে দাঁড়িপাল্লাকে মিলিয়ে স্লোগান যেমন দিচ্ছেন, তিনি এখন আবার আল্লাহর দূত হয়েছেন, দূত হিসেবে এসছেন, এরকম মন্তব্য করছেন। দুদিন আগে তিনি একটা জনসভায় বলছেন, আমাদের নেতা ডাক্তার শফিকুর রহমান আপনাদের মাঝে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? আল্লাহর তরফ থেকে দূত হিসাবে আমাকে এখানে পাঠিয়েছেন, না হলে আমি কেন আপনাদের পাশে আসবো, কী জন্য আসবো? আল্লাহর তরফ থেকে দূত হিসাবে কৃষ্ণ নন্দীকে পাঠানো হয়েছে। কথাগুলো এইরকম। এসব বলা দূরে থাকুক, ন্যূনতম লজ্জা কিংবা আত্মসম্মান বোধ যদি থাকতো, কৃষ্ণ নন্দীরা জামায়াতের এমপি নমিনেশন নিতেন না। আমি আবারও বলছি, ন্যূনতম আত্মসম্মান বোধ যদি থাকতো, ন্যূনতম লজ্জা যদি থাকতো, তাহলে তারা জামায়াতের মনোনয়ন নিতেন না, আরও অনেককে দিলেও। এটা জাস্ট একটা নির্বাচনের ডিল, লোভের ডিল, এমপি হওয়ার ডিল। কেন বলছি? জামায়াতে ইসলামীতে অনেকবার বলেছে এগুলো, রুকন হওয়া নিয়ে প্রধান শর্তর মধ্যেই আছে আপনাকে পারফর্মিং মুসলিম হতে হবে, মুসলিম হলেই হবে না। এখন জামাতের রুকনরা কতটা পারফর্মিং মুসলিম সেটা আরেক আলোচনা। আমার এটাকে অনেকে মিসকোট করছেন, এটা নিয়ে আলাদাভাবে কথা বলবো। প্রচুর দেখা আছে, কিন্তু কাগজে যেটা লেখা আছে আমি কাগজে লেখার কথা বলছি। সুতরাং রুকন হওয়ার জন্য, রুকন আবার সদস্য, এটা একরকম সদস্য, এটা নিয়ে অনেকে চিট করছেন যে অমুসলিমরাও তো জামাতের সদস্য হতে পারে। উত্তর হচ্ছে না, রুকন হতে পারে না, তারা সহযোগী সদস্য হতে পারেন। এবং যে কেউ কনস্টিটিউশন যদি পড়েন তাহলে দেখবেন সদস্যরা, আমরা ছোটোবেলায় বলতাম খেলার মধ্যে দুধ ভাতের মতো, তারা দুধ ভাতের মতো। কারণ রুকনরাই যাবতীয় কর্মকাণ্ড পরিচালনা করেন, তার আমিন নির্বাচন, কেন্দ্রীয় কমিটি নির্বাচন, মানে দল পরিচালিত হয় রুকনদেরকে দিয়ে। তার মানে কোনো অমুসলিম, সেটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যিনি হন না কেন, তিনি কোনোদিন জামাতের কেন্দ্রীয় কোনো কাজে পার্টিসিপেট করতে পারবেন না। তিনি সর্বোচ্চ সহযোগী সদস্য হতে পারবেন। তাও এটা মানে অনেক আগে থেকে ছিল তা না, এটা সাম্প্রতিক সময়ে এটা নিয়ম করা হয়েছে। তো কৃষ্ণনন্দীরা এমপি হতে পারেন বা আরও কেউ হতে পারেন, কিন্তু জামাতের সদস্য, কেন্দ্রীয় সদস্য রুকন হয়ে জামাতের পুরো ভেতরে যে কাজ সেটা পার্টিসিপেট করার যোগ্যতা তাদের নাই। এটা অত্যন্ত অবমাননাকর, এটা অত্যন্ত হিউমিলিয়েটিং। আমি প্রায়ই বলি, বিজেপিরও শর্ত, মানে হওয়ার সদস্য হওয়ার শর্ত হচ্ছে তাদের 3টা আর্টিকেলকে রিলাই করতে হবে, এবং সেগুলো যদি রিলাই করে বয়স 18-র বেশি হলে তিনি বিজেপি সদস্য হতে পারেন। ওই 3টা আর্টিকেলের মধ্যে গণতন্ত্রের কথা আছে, গান্ধীবাদের কথা আছে, ডাইভার্সিটির কথা আছে, শুধুমাত্র অ্যানশিয়েন্ট নলেজ কালচার, এক ধরনের ইঙ্গিত আছে হয়তো হিন্দুত্ববাদের প্রতি বা হিন্দু ধর্মের প্রতি, কিন্তু কোথাও কোনোভাবেই এই শর্ত নাই, কোনোভাবেই এই শর্ত নাই। বিজেপির সদস্যতা বটে, বিজেপির প্রেসিডেন্ট হওয়া টেকনিক্যালি সম্ভব, অন্তত কাগজে কলমে, হিন্দুর মানে মুসলিম বা অন্য কোনো ধর্মাবলম্বীদের ক্ষেত্রে। কিন্তু বিজেপির এই পরিস্থিতি, মানে তারা হিন্দুত্ববাদী রাজনীতি করে, কিন্তু তাদের কনস্টিটিউশন স্টিল ডেমোক্রেটিক। আর মানে জামায়াতে ইসলামীর এই ধরনের একটা ব্যবস্থা করে রেখেছে, এবং ওখানে গিয়ে আবারও বলছি, কোনো মানুষের ন্যূনতম লজ্জা এবং আত্মসম্মান বোধ থাকলে জামাতের হয়ে ইলেকশন করতেন না। কারণ তাদেরকে এখানে আমরা প্রায় বলি না, 2nd ক্লাস বা 3rd ক্লাস সিটিজেন, বাইরে গেলে সবাইকে সব রকম অধিকার দেওয়া হয় না। জামাতের কনস্টিটিউশন এই দলের অভ্যন্তরে সকল নাগরিককে, মুসলিম ছাড়া সকল নাগরিককে 2nd বা 3rd ক্লাস সিটিজেনের মতো করে রাখছে। অত্যন্ত বৈষম্যপূর্ণ। এবং এই প্রশ্ন আমাদের আসলে করা উচিত যে এই কনস্টিটিউশন কীভাবে রেখে একটা দল বাংলাদেশের রাজনীতি করতে পারে। এগুলো অসাংবিধানিক, সংবিধানের সাথে সাংঘর্ষিক। কৃষ্ণনন্দীরা বিরাট সাহস দেখে, বিরাট বুক ফুলিয়ে কথাবার্তা বলছেন যে এটা বিরাট ঘটনা ঘটে গেছে। স্পিচে তিনি বলছেন সারা দুনিয়া এদিকে তাকিয়ে আছে। সামান্যতম জ্ঞান থাকলে, সামান্যতম লজ্জা থাকলে বুঝতেন মানুষ হিসাবে তাকে জামাত আসলে কোথায় রেখেছে। এই লজ্জা নিয়ে অন্তত বুক ফুলিয়ে কথা বলা দূরে থাকুক, জামাতের হয়ে ইলেকশন করতে আসতেন না। অনেকে অনুমান করছেন এবার নির্বাচনে জামায়াতে ইসলামী খুবই ভালো করবে। আমি মনে করি না। আমি বিশ্বাস করি বিএনপি একটা ভূমিধ্বস বিজয় পেতে যাচ্ছে। নানা কারণে এটা। এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে বিএনপি যেসব কর্মসূচি মানুষের সামনে আনছে, জনগণের জন্য সে কি করতে চায়, সেটা একটা বড় কারণ হয়ে দাঁড়াবে। যেমন এই মুহূর্তে বিএনপি নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে সবচেয়ে বেশি শোনা যায় এবং সম্ভবত মানুষ সবচেয়ে বেশি কানেক্টেড হয়েছে ফ্যামিলি কার্ডের সাথে। এই কার্ডটা মানুষের জীবন্ত বটে, দেশের অর্থনীতি পাল্টে দিতে পারে, আমূল অর্থনীতি পারে। বিএনপি তার ব্যাখ্যায় অর্থনীতির ব্যাপারটা খুব বেশি ওভাবে বলছে না, আমি সেটাও একটু বলতে চাই। যারা তারেক রহমান এটা একটা পডকাস্ট বানিয়েছেন, আপনারা এটা একটু দেখে নেবেন। অত্যন্ত সাবলীল উপস্থাপনায় তিনি জানিয়েছেন ফ্যামিলি কার্ড কী, কেন, কাদের জন্য। আমি খুব বেশি কথা বলতে চাই না, তারপরে তার সেই বক্তব্য এবং এতদিন পর্যন্ত বিএনপি যা বলেছে তার কাছ থেকে দু একটা কথা একটু জানাতে চাই। তিনি কার্ডটা দেখিয়ে বলছেন যে এই কার্ডটা তারা
ধাপে ধাপে মানুষের কাছে পৌঁছে দিতে থাকবেন, গ্রামীণ এবং অনগ্রসর জায়গাগুলো থেকে দরিদ্র মানুষের কাছে, একটু নিচুতে যারা আছেন আর্থসামাজিক অবস্থানে, আর্থিক অবস্থানে, তাদেরকে দিতে শুরু করবেন। ধাপে ধাপে তারা প্রতিটা মানুষের কাছে পৌঁছে যেতে চান। এটা একটা ডিজিটাল কার্ড, এর মধ্যে রেকর্ড থাকবে, এটা রিড করা যাবে শেষ পর্যন্ত প্রত্যেককে। তিনি উদাহরণ দিচ্ছেন, একজন দরিদ্র মানুষ যেভাবে পাবেন, একজন ইউএনও বা সরকারি কর্মকর্তার পরিবারও সেটা পাবে, সেটা তিনি বলছেন। তবে তিনি এক্সপেক্ট করেন, যেটা আমিও মনে করি, সবাইকে দেয়ার কনসেপ্ট এটা একটা জটিলতাও সমাধান করতে পারে। যেমন আমরা যখন কাউকে ভালনারেবল কাউকে দিতে চাই, সেটা খুঁজে বের করা কঠিন এবং এর মধ্যে প্রচুর দুর্নীতি হয়। আওয়ামী লীগের সময় দেখেছি আমরা, আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছিল সোশ্যাল সেফটি নেটে যারা আছে তাদের বিরাট একটা অংশ, প্রায় 45%, আওয়ামী লীগ হিসাব করেই বলেছিল, তাদের অন্য একটা মন্ত্রণালয়, যে তারা সঠিক মানুষের কাছে যায় না, যাদের প্রয়োজন নেই তাদের কাছে যায়। তো সেই যদি হয় প্রেক্ষাপট, যদি সবাইকে দিয়ে দেওয়া যায়, তাহলে আসলে দুর্নীতিটা হচ্ছে না। এবং তিনি রাইটলি বলছেন যে যার প্রয়োজন নেই সেটা নিশ্চয়ই মানুষ নেবেন না। যেমন আমার পরিবার নেবেন না, আমি জানি এরকম আরও অনেক পরিবার আছে, এই কার্ডটা নেবেন না। ফলে অ্যাপারেন্টলি যতগুলো কার্ড দরকার তার চাইতে কম হবে। এবং সেটা যদি হয়, তিনি এটাও বলছেন, সেইটা তিনি অন্য পরিবারের মাধ্যমে ওই বাজেটটা বন্টন করে দিতে পারেন। কে দেওয়া হবে এর মাধ্যমে? 2 থেকে 2,500 টাকা, মানে এটা এখনো ফিক্সড হয়েছে বলে মনে হয় না। আমি ধারণা করি তিনি এটা পরবর্তীতে যখন ফাইনালি বসবেন বাজেট বা সব কিছু নিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসার পর, তখন ডিসাইড করবেন। তাহলে 2,000 ন্যূনতম পক্ষে এটা টাকা, অথবা একই রকম অত্যাবশ্যকীয় খাদ্য। আমি স্ট্রংলি বলতে চাই, কোনোভাবেই এটার মাধ্যমে, আই রিপিট, কোনোভাবেই এটার মাধ্যমে খাদ্যদ্রব্য বা কোনো পণ্য দেওয়া উচিত হবে না। আমি জানি দলের মধ্যে থাকা বেশ কিছু মানুষ এবং সরকারে থাকা লোকজন চাইবে খাদ্য বা পণ্য দেওয়া হোক, কারণ এতে অনেকের নানা রকম ব্যবসার পথ খোলে। কিন্তু এটা করতে গিয়ে মহা বিপদ হবে, কারণ হচ্ছে এটা ম্যানেজ করতে গিয়ে যে রাষ্ট্রীয় রিসোর্স খরচ হবে এবং যে পরিমাণ অপচয় হবে, সেটা অকল্পনীয়। আজকে মোবাইল ফাইন্যান্সিংয়ের যুগে টার্গেটেড মানুষের কাছে মুহূর্তেই টাকা পৌঁছে দেওয়া যায়। এটা গত সরকারের সময় থেকেই বিভিন্ন রকম সামাজিক সুরক্ষার ভাতা এবং ছাত্রছাত্রীদের বৃত্তি সব এভাবেই গেছে। তো সেটা যদি হয়, মানুষের কাছে সরাসরি পৌঁছে দেয় উচিত হবে, আমি মনে করি এটাই জরুরি, এর বাইরে কিছু হওয়া উচিত না। এখন যেটা হয়েছে, তিনি তার বক্তব্যে যেটা বলছেন, যে পরিবারগুলো যখন এই পরিমাণ টাকা পাবে, খুবই দরিদ্র পরিবার যাদের খুব সামান্য টাকা, কয়েক হাজার টাকায় তারা পরিবার চালান, তাদের কাছে এই 2,000 টাকা কিন্তু অনেক টাকা, একটা বড় সাহায্য তারা পাচ্ছেন। সেটা দিয়ে তারা যা প্রয়োজন, খাদ্য প্রয়োজন হলে খাদ্য কিনবেন, পণ্য প্রয়োজন হলে অন্য কোনো পণ্য কিনবেন, প্রয়োজনে চিকিৎসা কিনবেন, শিক্ষা কিনবেন, যেটা তার প্রয়োজন সেটা তা কিনবেন। এবং সেটাই তিনি বলছেন এই পরিবারগুলোকে তার চেহারা, তার ধরন পাল্টে দেবে। আমি একটা গুরুত্বপূর্ণ জিনিস মনে করি, বিশেষ করে দরিদ্র পরিবারগুলোতে আমরা যদি টাকা পৌঁছে দেই, তারা যদি খাদ্যের পেছনে এটা প্রচুর ব্যয় করে, তাহলে আমাদের একটা ক্রনিক ম্যালনিউট্রিশন আছে, যেটার কোনো দিন আসলে কাটিয়ে ওঠা যায় না। আজ থেকে 10 বছর পর আমাদের অর্থনীতি, 20 বছর পর অর্থনীতি যদি বেশ খানিকটা ভালো হয়ে যায়, যে শিশুগুলো এই সময়ের মধ্যে বড় হলো, সে যে অপুষ্টির শিকার হয়ে বড় হলো, তার স্টান্টেড গ্রোথ বলে, এটা শুধু বাইরের মানে তার হাইট দিয়ে আমরা মাপি, তাতে বোঝা যায়, কিন্তু হাইটই শুধু না, তার ইন্টারনাল অর্গানস এগুলো ঠিকমতো ডেভেলপ করে না, ফলে সে নানা রকম রোগ ব্যাধিতে ভোগে, তার লাইফ এক্সপেক্টেন্সি কমে যায়। সেটা একটা ম্যাসিভ পরিবর্তন হবে, দেশের কর্মক্ষম জনগোষ্ঠী অনেক বেশি সক্ষম হয়ে উঠবে শারীরিকভাবে, এই জিনিসগুলো ঘটবে। আর একই সাথে শিক্ষা স্বাস্থ্যে যুক্ত হয়ে তারা আরও শিক্ষিত, আরও ভালো দক্ষ এবং আরও স্বাস্থ্যবান হয়ে উঠবে। এটা এক অসাধারণ ব্যাপার হয়ে উঠতে পারে। তিনি জানিয়েছেন যে এটা নারীদের হাতে দেয়া হবে। এই কনসেপ্টটা মূলত আমি মনে করি বাংলাদেশে প্রথম ডক্টর ইউনুস শুরু করেছেন। তিনি গ্রামীণ ব্যাংকে যে লোন নারীদেরকে দিয়েছেন, তার যে কনসেপ্ট সেটা খুবই সঠিক ছিল। আর গ্রামীণ ব্যাংকের মাইক্রোফিন্যান্স দিয়ে দারিদ্র্য দূর করে ফেলা যাবে, এগুলো হাস্যকর কথা, কিন্তু এটার একটা ইকোনমিক ইম্প্যাক্ট আছে। এবং নারীর হাতে দেওয়া কনসেপ্টটা ইজ এক্সেলেন্ট, কারণ হলো নারীর হাতে যখন টাকা যায়, নারী ওই টাকাটা অপচয় করার প্রবাবিলিটি প্রায় শূন্য। পুরুষদের হাতে, বিশেষ করে যে শ্রেণীটার কথা আমরা বলছি, তাদের অনেকেরই নানা রকম বদভ্যাস থাকেন, তারা অনেকেই স্মোকার, তাদের কেউ নেশা করেন, কেউ জুয়া খেলেন, বা অন্য কোনো বন্ধুদের সাথে আড্ডা মেরে টাকা উড়িয়ে দিতে পারেন, সেই প্রবণতা থাকে। কিন্তু এই দরিদ্র পরিবারের পুরুষদের মধ্যেই অনেকের মধ্যে থাকে, কিন্তু নারীদের সেটা থাকে না। তিনি তার সন্তান, তার সংসারকে আঁকড়ে ধরে রেখেই জীবনযাপন করেন। সুতরাং এই টাকাটা নষ্ট হবে না, এটা ধারণা করা যায়। একটা কথা একটু বলে রাখা ভালো, এটা বাজেট কীভাবে আসবে তার বক্তব্য এটা থাকলে ভালো হতো, কিন্তু আমি একটা ধারণা করি। আর আমি যেটা বলছি সবচেয়ে গুরুত্বপূর্ণ, কীভাবে এটা অর্থনীতিকে পুরো পাল্টে দিতে পারে, সেই কথাটাও আমি একটু বলতে চাই। বিএনপির উচিত হবে এটা সামনে আনা। যেমন ধরি,
অনেকে বলবেন 2000 টাকা করে যদি 4 কোটি পরিবার হয়, 8000 কোটি টাকা মাসে এটা, তাহলে বছরে 96,000 কোটি টাকা, মানে কম বেশি 1 লাখ কোটি টাকা সংস্থান থেকে আসবে। আমি প্রাথমিকভাবে মনে করি এই মুহূর্তে এক্সিস্টিং যত সোশ্যাল সেফটি নেট কার্ড আছে এগুলো, এটা যদি চালু করা, যে পরিবার এটা পাবে সেই পরিবার ওটা বন্ধ করে দেওয়া যাবে। যেমন মানে সর্বোচ্চ 750 টাকা পর্যন্ত ভাতা আছে, 500, 750, বিভিন্ন ক্যাটাগরিতে, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, এরকম নানান রকম ভাতায় এক পরিবারে যদি দুজনও কোনো ভাতা পায়, 500, 1000 টাকা পাচ্ছেন 2 ক্যাটাগরিতে। 2000 টাকা যদি তারা পান তাহলে তাদের আসলে এগুলো লাগে না। সুতরাং অলরেডি বাজেটে সোশ্যাল সেফটি নেটের যে বাজেট আছে সেই বাজেটটা আসলে